আসসালামু আলাইকুম। ৪৭তম বিসিএস এর বাংলাদেশ বিষয়াবলী সফট ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ৪৭তম বিসিএস এ বাংলাদেশ বিষয়াবলীতে যতগুলো প্রশ্ন এসেছিল সবগুলো প্রশ্ন ইনশাআল্লাহ আলোচনা করব এবং একদম ব্যাখ্যা সহ আলোচনা করব, যেন আমাদের একটা এমসিকিউ পড়ার সঙ্গে সঙ্গে আমাদের ৭ থেকে ৮টা এমসিকিউ ইনশাআল্লাহ পড়া হয়ে যায়। তাহলে চলুন শুরু করি। আমাদের ৪৭তম বিসিএস এ বাংলাদেশ বিষয়াবলী থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, কোন মুসলিম চিন্তাবিদ প্রথম দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা দেন? এখন আমাদের যখন দ্বিজাতি তত্ত্ব কথাটা আমরা শুনি তখন সাধারণত আমাদের মাথায় আসে কার কথা? মুহাম্মদ আলী জিন্নাহর কথা, যিনি ১৯৪০ সালে দ্বিজাতি তত্ত্বের বাস্তব রূপ দান করেন। তো এটা একটা কনফিউজিং একটা প্রশ্ন ছিল এবং অনেকেরই কিন্তু কনফিউশন ছিল এই প্রশ্নটা নিয়ে। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে সৈয়দ আহমদ খান, এবং তিনি প্রথম মুসলিম চিন্তাবিদ যিনি দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা দেন। এখন আমাদের ঐতিহাসিক যে প্রেক্ষাপটটা আমাদের একটু জানা জরুরি। স্যার সৈয়দ আহমদ খান সর্বপ্রথম মিরাট বক্তৃতা যেটা হয়েছিল 1888 সালে, সেখানে তিনি সর্বপ্রথম এই দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে একটা ধারণা দিয়েছিলেন। তাহলে এখান থেকে আরেকটা প্রশ্ন আমাদের পড়া লাগবে যে দ্বিজাতি তত্ত্বকে কার্যকরী বাস্তবতায় কে রূপ দেন? তখন অ্যান্সার হবে হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। এখানে কার্যকরী বাস্তবতায় এই কথাটা লেখা থাকতে হবে, এবং সেটা কত সালে? 1940 সালের লাহোর প্রস্তাব অনুসারে আমরা সেটা জানি। তারপরে প্রশ্নটা আমরা দেখি যে কোন বছর পাকিস্তান সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়? এখানেও কিন্তু দুইটা উত্তর আছে। দেখেন, কোন বছর পাকিস্তান সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়? এটার আনসার হবে কিন্তু 1956 সালে। আমরা জানি যে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণীত হয় কত সালে? 1956 সালে, এবং তখনই কিন্তু বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে পাকিস্তান সরকার স্বীকৃতি দেয়। এখন খেয়াল করি, 1954 সালে আমাদের মনে রাখতে হবে যে পাকিস্তান গণপরিষদ বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দেয়। তখন কিন্তু পাকিস্তান সরকার দেয় নাই। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। যদি বলে পাকিস্তানের গণপরিষদ প্রথম কবে বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয়, অ্যান্সার হবে 1954। যদি বলে কখন পাকিস্তান সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয়, তখন অ্যান্সার হবে 1956। এটা যেন আমাদের মনে থাকে। তাহলে সর্বপ্রথম গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি কে জানান? আমরা জানি এটার অ্যান্সার হবে কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত। আচ্ছা, তারপরে দেখি যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। এই কথাটা কে বলছিলেন? এই কথাটা বলছিল হচ্ছে খাজা নাজিমউদ্দিন। আমরা জানি যে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিল? খাজা নাজিমউদ্দিন, এবং তখন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিল কিন্তু নুরুল আমিন। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। তাহলে পাকিস্তানের রাষ্ট্রভাষা পদ্ধতিটা কে বলছিল? খাজা নাজিমউদ্দিন, 1952 সালের 27 জানুয়ারির দিকে। 21শে ফেব্রুয়ারি 1952 সাল, এ সময় বাংলা তারিখ কোনটা ছিল? এ সময় বাংলা তারিখ কিন্তু ছিল 8 ফাল্গুন 1358। 8 ফাল্গুন 1358। এটা ছিল হচ্ছে কি 1952 সালের কি আন্দোলনে? 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে বাংলা তারিখ ছিল কবে? 8 ফাল্গুন 1358। ওকে। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করার প্রস্তাব পাশ হয় কবে? ওকে। এখন যখন এখানে বলা হয়েছে যে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করার প্রস্তাব প্রথম কবে পাশ হয়, এখানে কার কথা বলা হয়েছে জানেন? এখানে বলা হয়েছে ইউনেস্কোর কথা। আমরা জানি যে ইউনেস্কো কিন্তু 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। কবে? 1999 সালের 17ই নভেম্বর। কততম অধিবেশনে? 30তম অধিবেশনে। এখন এটা কিন্তু ইউনেস্কো ঘোষণা করছিল, কিন্তু আরো একটা প্রশ্ন আপনার আসতে পারে। যদি বলা হয় জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম কবে বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা, জাতিসংঘের সাধারণ পরিষদের কোন অধিবেশনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করার প্রস্তাব গৃহীত হয় অথবা প্রস্তাব পাশ হয় কবে? এটার অ্যান্সার কিন্তু আলাদা। এখানে কথাটা বলা হয়েছে, দেখেন, জাতিসংঘের সাধারণ পরিষদে। এখানেই হচ্ছে তফাৎ।
যদি বলা হয় জাতিসংঘের সাধারণ পরিষদের কথা, সেক্ষেত্রে অ্যান্সার হবে কি? সেক্ষেত্রে অ্যান্সার হবে কিন্তু 2010 সাল, 2010 সালে। এবং সেটা কততম অধিবেশনে? 65তম জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন ছিল। তখন 21শে ফেব্রুয়ারিকে তারা মাতৃভাষা দিবস হিসেবে পালন করার প্রস্তাব পাশ হয়। ওকে, তাহলে দুইটা প্রশ্ন আমরা আশা করি বুঝতে পারলাম। এবার খেয়াল করি যে প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা এটা কবে পালিত হয়? এটা পালিত হয়েছে 2000 সালে। 2000 সালের 21শে ফেব্রুয়ারি সর্বপ্রথম টোটাল 188টা দেশে 21শে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিন্তু পালন করা হয়। যদি প্রশ্ন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা বর্ষ কবে, তখন অ্যান্সার হবে 2008। তাহলে এটা খুবই তথ্যবহুল একটা স্লাইড, এবং আপনাদের বিভিন্ন ক্ষেত্রে দেখবেন চাকরি পরীক্ষায় বিভিন্ন জায়গায় এখান থেকে বিভিন্নভাবে প্রশ্ন কিন্তু আসছে। সো এই স্লাইডটা ভালো মতো একটু মনে রাখেন, তাহলে বিভিন্ন কনফিউশন গুলো মোকাবেলা করা সহজ হবে আপনাদের জন্য। ওকে, এবার দেখি আমরা তমদ্দুন মজলিসের নেতা জনাব আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিষয়ে শিক্ষক ছিলেন? এটার আনসার হবে তিনি ছিলেন পদার্থবিজ্ঞানের শিক্ষক। তো এখান থেকে কয়েকটা জিনিস আমাদের পড়তে হবে যে তমদ্দুন মজলিস কবে প্রতিষ্ঠিত হয়। আমরা জানি যে তমদ্দুন মজলিস প্রতিষ্ঠিত হয় 2 সেপ্টেম্বর, 2 সেপ্টেম্বর 1947। কোন কোন বইয়ে 1 সেপ্টেম্বরও থাকে, কিন্তু আমাদের মোস্ট কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে 2 সেপ্টেম্বর 1947। যদি অপশনে 1 সেপ্টেম্বর থাকে, 2 সেপ্টেম্বর থাকে, অ্যান্সার অবশ্যই আপনারা 2 সেপ্টেম্বর দাগাবেন। তমদ্দুন মজলিস সম্পাদিত পুস্তিকার নাম কি? যদি বলে সম্পাদিত পুস্তিকার নাম কি, তখন হবে কি? পাকিস্তানের রাষ্ট্রভাষা, পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। এটা হচ্ছে তমদ্দুন মজলিসের সম্পাদিত একটা পুস্তিকা, এবং এই পুস্তিকার আসলে লেখক ছিলেন মূলত 3 জন। প্রথমে মনে রাখতে হবে কার কথা? কাজী মোতাহের হোসেন, কাজী মোতাহের হোসেন। 2 নম্বরে মনে রাখতে হবে আবুল মনসুর, আবুল মনসুর আহমেদ। আবুল মনসুর আহমেদের কিন্তু আরো কয়েকটা ইম্পর্টেন্ট বই আছে, যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় আসতে দেখা যায় কিংবা এডমিশনে আসতে দেখা যায়। তো যেমন আমার দেখা রাজনীতির 50 বছর, শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু, এই ধরনের কিছু বই। আর লাস্টে হচ্ছে আবুল কাশেম, যিনি ছিলেন তমদ্দুন মজলিসের কি প্রতিষ্ঠাতা। এরপরে প্রশ্ন আমরা দেখি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান জল্লাদের দরবারের রচয়িতা কে ছিলেন? তো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, এই বেতার কেন্দ্রের জল্লাদের দরবারের রচয়িতা কে ছিলেন? এটার অ্যান্সার হবে কিন্তু কল্যাণ মিত্র। তো এখন আমরা একটু দেখি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রাথমিক যাত্রা কোথায় শুরু হয়। আমরা জানি যে চট্টগ্রামের কালুরঘাটে, চট্টগ্রামের কালুরঘাটে কিন্তু এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যাত্রা শুরু হয়। তো এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান ছিল মূলত 3টা। 1 নাম্বার ছিল হচ্ছে জল্লাদের দরবারে, জল্লাদের দরবারে। 2 নম্বরে আমাদের মনে রাখতে হবে কিসের কথা? আমরা মনে রাখবো হচ্ছে চরমপত্র, চরমপত্র, জল্লাদের দরবারে চরমপত্র, এগুলা। জল্লাদের দরবারে রচনা এবং প্রযোজনা কে করেন? আমরা একটু আগে পড়ে আসছি, সেটা হচ্ছে কল্যাণ মিত্র, কল্যাণ মিত্র রচনাও করেন আবার প্রযোজনাও করেন। চরমপত্রের রচনা কে করেন এবং উপস্থাপনায় কে ছিলেন? এটার অ্যান্সার হবে কিন্তু এম আর আক্তার মুকুল, এম আর আক্তার মুকুল। তাহলে এম আর আক্তার মুকুলের সাথে রিলেটেড কোনটা? চরমপত্র। আর জল্লাদের দরবারের সাথে কল্যাণ মিত্র। ওকে, চরমপত্র প্রচারের পরিকল্পনা কে করছেন? যদি বলে পরিকল্পনা কে করছেন, তখন অ্যান্সার হবে কিন্তু এম এ মান্নান। তাহলে বিভিন্নভাবে এই স্লাইডে যে জিনিসগুলো আমি লিখে দিলাম, এখান থেকে বিভিন্ন পরীক্ষায় বিভিন্নভাবে প্রশ্ন আসছে। মোটামুটি এই কয়েকটা ইনফরমেশন যদি আপনারা মনে রাখতে পারেন, তাহলে পরবর্তীতে যে কোনো পরীক্ষায় আসা প্রশ্ন আপনাদের ইনশাল্লাহ কমন আসবে। ওকে, এর পরের প্রশ্নে আমরা যাই যে কোন তারিখে আসাদুজ্জামান আসাদ পুলিশের গুলিতে শহীদ হন? তো আমরা জানি যে আসাদুজ্জামান আসাদ তিনি কিন্তু 1969 সালে গণ অভ্যুত্থানে একজন শহীদ ছিলেন। তো তিনি শহীদ হন কবে? 20 জানুয়ারি 1969। এই জন্য 20 জানুয়ারিকে বলা হয়ে থাকে শহীদ আসাদ দিবস, শহীদ আসাদ দিবস। এখন এই 1969 সালের 24 জানুয়ারি আমরা জানি নবকুমার ইনস্টিটিউটের ছাত্র মতিউর রহমান শহীদ হয়। তো 24 জানুয়ারি কে শহীদ হয়?
মতিউর। কোথাকার ছাত্র ছিলেন উনি? নবকুমার ইনস্টিটিউটের ছাত্র, এবং এজন্য 24 জানুয়ারিকে বলা হয়ে থাকে গণ অভ্যুত্থান দিবস। গণ অভ্যুত্থান দিবস। এখন প্রশ্ন যদি আসে জুলাই গণ অভ্যুত্থান দিবস কবে, জুলাই গণ অভ্যুত্থান দিবস কবে, তখন অ্যান্সার হবে কিন্তু 5 আগস্ট। ওকে, তাহলে শুধু গণ অভ্যুত্থান দিবস বললে অ্যান্সার হবে 24 জানুয়ারি, আর যদি বলা হয় জুলাই গণ অভ্যুত্থান দিবস কবে, তখন অ্যান্সার হবে হচ্ছে আমাদের 5 আগস্ট। মনে রাখতে হবে। তো এই গণ অভ্যুত্থান বা 1969-এর সাথে রিলেটেড আরো দুইটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমাদের মনে রাখা জরুরি। সেটা হচ্ছে 1969 সালের 15ই ফেব্রুয়ারি কে শহীদ হন? সার্জেন্ট জহুরুল হক। সার্জেন্ট জহুরুল হক। অন্যদিকে 18ই ফেব্রুয়ারি শহীদ হন কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শামসুজ্জোহা। শামসুজ্জোহা, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ছিলেন, এবং শামসুজ্জোহাকে বলা হয় বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী। মনে থাকবে এই কয়েকটা কথা আমরা মনে রাখবো। ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির প্রথম সম্পাদককে, এটার অ্যান্সার হবে কৃষ্ণচন্দ্র মজুমদার। আমাদের মনে রাখতে হবে ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র ছিল ঢাকা প্রকাশ। ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র কোনটা ছিল? ঢাকা প্রকাশ। সেটার প্রথম সম্পাদক ছিলেন কৃষ্ণচন্দ্র মজুমদার। সেরিকালচার বলতে কি বোঝায়? সেরিকালচার বলতে বোঝায় রেশম পোকার চাষ। ওকে, এখন আরো কয়েকটা চাষ সম্পর্কে আমাদের জানতে হবে। যেমন বাণিজ্যিকভাবে উদ্যান বিষয়ক বিদ্যাকে আমরা জানি বলা হয়ে থাকে হর্টিকালচার। যদি বলা হয় মৌমাছি চাষ করাকে কি বলা হয়, তখন হবে এপিকালচার। পাখি চাষ করাকে বলা হয় এভিকালচার। ওকে, আর মৎস্য চাষ করাকে বলা হয় পিসিকালচার। পিসিকালচার। চিংড়ি চাষ করাকে বলা হয়ে থাকে প্রন কালচার। ওকে, আর সামুদ্রিক মৎস্য যদি বলা হয় তখন বলা হয় মেরিকালচার। এই কয়েকটা কথা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে এই টপিক রিলেটেড, কারণ এখান থেকে এই প্রশ্নগুলাই বিভিন্ন পরীক্ষায় আসছে। এরপরে আমরা আসি ছায়াপ্রেমী অর্থনৈতিক ফসল কোনটি? এটার অ্যান্সার হবে হচ্ছে চা। ছায়াপ্রেমী অর্থনৈতিক ফসল হচ্ছে কোনটি? চা। বিগত 50 বছরে বাংলাদেশে কোন ফসলের চাষ তুলনামূলকভাবে সবচেয়ে বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে? এটার অ্যান্সার হবে ভুট্টা। এখানে আপনারা একটা স্ট্যাটিস্টিক্স মনে রাখতে পারেন জাস্ট বোঝার সুবিধার জন্য, যে স্বাধীনতা যুদ্ধের পর অর্থাৎ 1971 সালের পর থেকে চালের উৎপাদন বেড়েছে মোটামুটি 4 গুণ, গমের উৎপাদন বেড়েছে 2 গুণ, আর ভুট্টার উৎপাদন বেড়েছে প্রায় 10 গুণ। এজন্য বিগত 50 বছরে বাংলাদেশে কোন ফসলের চাষ তুলনামূলকভাবে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে? অ্যান্সার দেয়া হয়েছে ভুট্টা। 2022 সালের জনশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত? এটার অ্যান্সার হবে প্রায় 17 কোটি। ওকে, তাহলে বাংলাদেশের জনশুমারি পরিচালনা করে কোন সংস্থা? বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স অথবা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। ওকে, বাংলাদেশের ষষ্ঠ জনশুমারি এবং গৃহ গণনা কবে অনুষ্ঠিত হয়? আমরা জানি যে সর্বশেষ যেটা সেটাই ছিল ষষ্ঠ, এটা হয়েছিল 15 থেকে 21 জুন 2022 সালে, এবং এই ষষ্ঠ জনশুমারি ছিল কিন্তু বাংলাদেশের প্রথম ডিজিটাল আদমশুমারি। ওকে, প্রথম ডিজিটাল আদমশুমারি। এখন প্রশ্ন আসতে পারে বাংলাদেশের সর্বপ্রথম কবে আদমশুমারি করা হয়? এটার অ্যান্সার 1974 সাল। জনশুমারি গৃহগণনা 2022-এ তথ্য সংগ্রহে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? মনে রাখবেন যদি বলা হয় তথ্য সংগ্রহে কোন পদ্ধতি, তখন অ্যান্সার হবে কিন্তু কাপি পদ্ধতি। কাপি মানে কি? কাপি মানে হচ্ছে কম্পিউটার অ্যাসিস্টেড পার্সোনাল ইন্টারভিউইং। এটা হচ্ছে কাপি পদ্ধতির পূর্ণরূপটা আমরা জেনে রাখলাম। জনশুমারি এবং গৃহগণনা 2022-এ গণনার কোন পদ্ধতি অনুসরণ করা হয়? যদি বলা হয় গণনার কোন পদ্ধতি, তখন অ্যান্সার হবে মডিফাইড ডিফ্যাক্টো পদ্ধতি। মডিফাইড ডিফ্যাক্টো পদ্ধতি। ক্লিয়ার হলো জিনিসটা? যদি বলা হয় তথ্য সংগ্রহে তখন অ্যান্সার হবে কাপি, যদি বলা হয় গণনায় তখন হবে মডিফাইড ডিফ্যাক্টো। জনশুমারি 2022 অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা কত? 16,98,28,000
911, একটু মুখস্থ রাখবেন এটা। আর বাংলাদেশের জনসংখ্যার বৃদ্ধির হার কত জনশুমারি অনুযায়ী? 1.12%। জনসংখ্যার ঘনত্ব কত প্রতি বর্গ কিলোমিটারে? 1119 জন। হ্যাঁ। সবচেয়ে ঘন বসতিপূর্ণ জেলা কোনটা? জেলা হচ্ছে ঢাকা। সবচেয়ে ঘন বসতিপূর্ণ জেলাও ঢাকা। আর সবচেয়ে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি কোন বিভাগে যদি বলা হয় সেটাও হবে ঢাকা। এবার দেখি সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ জেলা কোনটা? তখন অ্যান্সার হবে রাঙামাটি। তখন অ্যান্সার কি হবে? তখন অ্যান্সার হবে কিন্তু রাঙামাটি। ওকে, তখন অ্যান্সার কি হবে? রাঙামাটি। জেলা বললে হবে কোনটা? রাঙামাটি। আর যদি বলা হয় কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম, তখন অ্যান্সার হবে কিন্তু বরিশাল। ওকে, তখন অ্যান্সার কি হবে? তখন অ্যান্সার হবে হচ্ছে বরিশাল। তো এই স্লাইডের মধ্যে আমি জনশুমারি গৃহ গণনা নিয়ে যতগুলা এমসিকিউ দেখাইলাম, ইনশাল্লাহ সামনে যত পরীক্ষা হবে যদি জনশুমারি থেকে প্রশ্ন আসে তাহলে এখান থেকেই পরীক্ষা কমন পাবেন ইনশাল্লাহ। খুব ইম্পর্টেন্ট একটা স্লাইড, মনোযোগ সহকারে মুখস্থ করে ফেলবেন একই সাথে। এবার আসি, ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে প্রধানত কি করে থাকে? সো ক্ষুদ্র ঋণ কার্যক্রমটা নারীর অংশগ্রহণটা আসলে বৃদ্ধি করছিল এবং গ্রামীণ ব্যাংক এই কাজটা প্রথম শুরু করে। এরপরে আমরা দেখি বর্তমানে পৃথিবীর কোন দেশে বেশি প্রবাসী বাংলাদেশি কর্মরত রয়েছেন? আমরা জানি সৌদি আরবে। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি সংখ্যক প্রবাসী কোথায় আছে? সৌদিতে। এরপরে কোথায়? এরপরে হচ্ছে মালয়েশিয়ায়। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে মূল্যস্ফীতির সহনশীল মাত্রা কত? 6 থেকে 8%। এটা আসলে অনেকেই পারে নাই, খুবই স্বাভাবিক এটা না পারা। যারা অর্থনীতির স্টুডেন্ট আছে তারা হয়তোবা পারতে পারে, অথবা অ্যাটিপিক্যাল যারা পড়াশোনা করছেন খুব ভালো করে তাদের মধ্যে কেউ কেউ হয়তোবা পারতে পারে। এর বাদে এটা আসলে পারা অনেকটাই ডিফিকাল্ট। তো এই ধরনের কয়েকটা প্রশ্ন থাকবে, আপনার এই প্রশ্নগুলো টার্গেটে রাখার তো দরকার নাই। এর বাদে অন্য প্রশ্নগুলা যেগুলো সহজ, যেগুলো পারা সম্ভব, সেগুলো যদি আপনি পারেন সলভ করতে তাহলে ইনশাল্লাহ দেখবেন যে অনেক ভালো একটা রেজাল্ট আপনার হয়েছে। তো এরপরে আমরা দেখি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি করা অর্থ পাচার করা হয় কোথায়? সেটা হচ্ছে শ্রীলঙ্কা এবং ফিলিপাইনে। তো এখন এই সাম্প্রতিক এটাকে কিন্তু আমরা সাম্প্রতিক প্রশ্ন বলতে পারি না। এখানে আসলে কিরকম ব্যাপারটা, এই ঘটনা ঘটছিল কবে? বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হয়েছিল কবে? চুরি হয়েছিল কিন্তু 2016 সালের 4 ফেব্রুয়ারিতে। 4 ফেব্রুয়ারিতে। তো পরবর্তীতে সরকার পতনের পরে যেহেতু মুদ্রা পাচার সংক্রান্ত বেশ কিছু রিপোর্ট সামনে আসছে, সেই অনুসারে তখন হুট করে প্রাসঙ্গিকতা পেয়ে যায় এই টপিকটা, আবার তখন এখান থেকে প্রশ্ন দিয়ে দিছে। তাছাড়া রিসেন্ট টাইমসে শ্রীলঙ্কা এবং ফিলিপাইনে যে পাচার হয় সেই জিনিসটাও কিন্তু ভালো মতো হচ্ছে প্রুফ সহ জানা গেছিল, এই জন্য রিসেন্ট টপিক থেকে সুন্দর করে একটা প্রশ্ন এখানে দিয়ে দিছে। মোটামুটি যারা আপনারা সাম্প্রতিক নিয়ে ধারণা রাখবেন তাদের কাছে এসব প্রশ্ন ইজি মনে হবে আশা করা যায়। আল্লাহ ভরসা, পড়াশোনা করতে থাকি আমরা। শ্রীলঙ্কা এবং ফিলিপাইনে। অর্থ পাচারের কারণ নয় কোনটি? অবৈধভাবে উপার্জিত অর্থ গোপন করা, কর ফাঁকি না দেয়া। এটা তো একদম পজিটিভ একটা ব্যাপার, এটা কখনো অর্থ পাচারের সাথে অবশ্যই সম্পৃক্ত হবে না, এটা না পড়লেও পারা সম্ভব। বাংলাদেশে কোন দুটি দেশ থেকে সিংহভাগ সয়াবিন তেল আমদানি করে থাকে? তো বাংলাদেশ হচ্ছে বিশ্বের 3য় বৃহত্তম সয়াবিন আমদানিকারক দেশ। ওকে, এবং সে আমদানি করে থাকে 3টা জায়গা থেকে, আর্জেন্টিনা, ব্রাজিল এবং হচ্ছে ইউএসএ। এগুলো হচ্ছে টপ 3 কান্ট্রি। তাহলে অ্যান্সার কি হবে এখানে? আর্জেন্টিনা এবং ব্রাজিল। এছাড়াও ইউএসএ থেকেও বাংলাদেশ কিন্তু সয়াবিন আমদানি করে। বিশ্ব ব্যাংকের মতে বাংলাদেশের মূল্যস্ফীতি বাড়ার কারণ নয় কোনটি? ওকে, তাহলে বৈদেশিক মুদ্রা বৃদ্ধি পাওয়া। আচ্ছা, বৈদেশিক মুদ্রা বৃদ্ধি পাওয়া এটাই হবে। মূল্যস্ফীতি খারাপ জিনিস, যদি কোনো একটা দেশের বৈদেশিক মুদ্রা বৃদ্ধি পায় এটা তো ভালো। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা বৃদ্ধি পাওয়া মানে কি? বাংলাদেশের রপ্তানি বেশি হচ্ছে। ওকে, তো এটা হচ্ছে পজিটিভ দিক। অবশ্যই এটা কারণ হতে পারে না। বাকিগুলো কারণ, অভ্যন্তরীণ জ্বালানির মূল্য বৃদ্ধি যদি হয় তাহলে পণ্যের উৎপাদনের খরচ বাড়ে এবং তখন মূল্যস্ফীতি হতে পারে। দুর্বল মুদ্রানীতি, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক কি করতে পারছে না? মুদ্রার সমন্বয় করতে পারছে না, যার জন্য মুদ্রাস্ফীতি হচ্ছে। টাকার অবমূল্যায়ন, টাকার কোনো দাম নাই, এটাই তো মূল্যস্ফীতি, আসলে একটা প্রভাব আর কি মূল্যস্ফীতির। বাংলাদেশের বৃহত্তম সার কারখানার নাম কি? অ্যান্সার হবে পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। আমরা জানি এখানে কোন সার উৎপাদিত হয়? ইউরিয়া সার উৎপাদিত হয়। এটা কোথায় অবস্থিত? এটা নরসিংদীতে অবস্থিত। এই কয়েকটা ইনফরমেশন আমরা মনে রাখবো।
কোন অনুচ্ছেদের মূলে বাংলাদেশ সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়? এটার অ্যান্সার হবে অনুচ্ছেদ 7 খ। তাহলে আমরা অনুচ্ছেদ কয়েকটা মনে রাখতে পারি। যেমন 1 নম্বর অনুচ্ছেদে কি আলোচনা করা হয়েছে? প্রজাতন্ত্র। 1 নম্বর অনুচ্ছেদ ছিল কি? প্রজাতন্ত্র। অনুচ্ছেদ 2 নম্বরে কি? প্রজাতন্ত্র একটা কি আছে? একটা সীমানা আছে। ওকে, তো সীমানা টানার পরে আমি কি দেখলাম যে এই সীমানার মধ্যে যারা আছে সবার ভাষা কি? বাংলা। ওকে, তাহলে 3 নম্বরে হচ্ছে রাষ্ট্রভাষা। এখন রাষ্ট্রভাষা বাংলা, বুঝলাম, ঠিক আছে, সবাই এখানে বাংলায় কথা বলে, বাংলায় গান গায়, জাতীয় সঙ্গীত গাচ্ছে। তাহলে 4 নম্বরে কি হবে? জাতীয় সঙ্গীত, পতাকা, প্রতীক। জাতীয় সঙ্গীত, পতাকা আর হচ্ছে প্রতীক। ওকে, তারপরে দেখি জাতীয় সঙ্গীত পাইলাম, পতাকা পাইলাম, প্রতীক পাইলাম, আমরা একটা সীমানা আঁকলাম, তাহলে সীমানার মধ্যবিন্দু কোনটা অথবা সীমানার রাজধানী কোনটা হবে সেটা তো জানা দরকার। তাহলে এটাই হচ্ছে 5-এর 1-এ। 5-এর 1-এ হবে হচ্ছে রাজধানী। এখন 5-এর 2 রাজধানীর সীমানা জানতে হবে না? তাহলে রাজধানীর সীমানা। ওকে, তারপরে 6 নম্বরে কি? 6 নম্বরে হচ্ছে নাগরিকত্ব। 7-এর কতে কি বলা হয়েছে? 7-এর কতে বলা হয়েছিল যে 7-এর কতে বলা হয়েছিল কি যে মৌলিক বিধানাবলী এটা মূলত যদি কোনো একটাকে পরিবর্তন করা, স্থগিত করা, এগুলো হচ্ছে অপরাধ হিসেবে গণ্য হবে। আর 7-এর খতে বলা হয়েছিল মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়। তাহলে যদি বলা হয় অপরাধ হিসেবে গণ্য হবে তখন অ্যান্সার হবে 7-এর ক, আর যদি বলা হয় পরিবর্তনযোগ্য নয় তখন অ্যান্সার হবে হচ্ছে 7-এর খ। ওকে, এই হচ্ছে তফাৎ, আর কিছু না। ওকে, তারপরে আমরা দেখি বাংলাদেশের সংবিধানের রক্ষাকর্তা কোনটা? সংবিধানের রক্ষাকর্তাকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এখন এখানে বেশ কয়েকটা ব্যাপার আছে, প্রত্যেকটা জিনিস আপনাদের জন্য ইম্পর্টেন্ট। যদি বলা হয় বাংলাদেশের সংবিধানের রক্ষককে, তখন অ্যান্সার হবে কিন্তু সুপ্রিম কোর্ট। তখন অ্যান্সার হবে অবশ্যই কোনটা? সুপ্রিম কোর্ট। সংবিধানের তাহলে রক্ষক যেহেতু বলছে, অবশ্যই সে সংবিধানের অভিভাবক। ওকে, এখন সংবিধানের অভিভাবক মানে কি? সে সংবিধানটাকে ব্যাখ্যাও করতে পারে, তাহলে এটার আনসারও কি? সুপ্রিম কোর্ট। জনগণের মৌলিক অধিকারের সংরক্ষককে, এটার আনসার হবে কিন্তু সুপ্রিম কোর্ট। কারণ কি? সুপ্রিম কোর্ট কি করতে পারে? সংবিধানের ব্যাখ্যাকারক, তার মানে মৌলিক অধিকারগুলো যেসব অনুচ্ছেদে আছে সেই অনুচ্ছেদগুলো সে ব্যাখ্যা করলো এবং এভাবে মৌলিক অধিকারগুলোকে সে সংরক্ষিত করলো। বাংলাদেশের সংবিধান কাদের মাধ্যমে রচিত হয়? অ্যান্সার হবে কিন্তু গণপরিষদ। আমরা জানি সংবিধান রচনার পরই গণপরিষদ হয়ে যায় জাতীয় পরিষদ। বাংলাদেশের সংবিধান কবে গণপরিষদে গৃহীত হয়? গৃহীত হয় বললে অ্যান্সার হবে 4 নভেম্বর 1972। আর কবে কার্যকর হয় তখন অ্যান্সার হবে 16 ডিসেম্বর 1972। সংবিধানের খসড়া প্রণয়ন কমিটি কবে গঠন করা হয়? খুবই গুরুত্বপূর্ণ। খসড়া প্রণয়ন কমিটি কবে গঠন করা হয়? 11 এপ্রিল। 11 এপ্রিল 1972। ডেট দেখা যায় এই তিনটাই ঘুরিয়ে ফিরিয়ে ডেটগুলো দিয়ে থাকে। সংবিধান গৃহীত হয় কবে? 4 নভেম্বর 1972। কার্যকর হয় কবে? 16 ডিসেম্বর। আর সংবিধানের খসড়া প্রণয়ন কমিটি কবে গঠন করা হয়? 11 এপ্রিল। 11 এপ্রিল। বারবার পড়বেন, বারবার দেখবেন, দেখবেন ইনশাল্লাহ মনে থাকবে। সংবিধান প্রণয়ন কমিটির মোট সদস্য কয়জন ছিলেন? মোট সদস্য ছিলেন টোটাল 34 জন। সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন কিন্তু ডক্টর কামাল হোসেন। আমরা জানি যে ডক্টর কামাল হোসেন কিন্তু বাংলাদেশের প্রথম কি? স্বাধীন বাংলাদেশের প্রথম আইনমন্ত্রী ডক্টর কামাল হোসেন, এবং তিনিই কিন্তু সংবিধান প্রণয়ন কমিটির কি ছিলেন? সভাপতি ছিলেন। বাংলাদেশ প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিল? বেগম রাজিয়া বানু। বেগম রাজিয়া বানু। ওকে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের জন্য সংবিধানের যে সংশোধন বাতিল করতে হবে, পঞ্চদশ সংশোধন বাতিল করতে হবে, যেটা হয়েছিল 2011 সালে। যেহেতু নির্বাচনের আগে আগে ছিল, এই এমসিকিউটা তখন ইম্পর্টেন্ট ছিল, এখন তেমন একটা ইম্পর্টেন্ট নাই। সংবিধানের বিভিন্ন সংশোধনী সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে, কখনো কখনো আসতে পারে। জুলাই শহীদ দিবস কবে? যদি বলা হয় জুলাই শহীদ দিবস কবে, তখন অ্যান্সার হবে কিন্তু 16 জুলাই। কারণ এই দিন আবু সাইদ, যিনি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন, তিনি শহীদ হন। এই জন্য এটা হচ্ছে জুলাই শহীদ দিবস। আর জুলাই গণ অভ্যুত্থান দিবস কবে? তখন অ্যান্সার হবে 5 আগস্ট। ওকে, এটা আমরা আগেই দেখছি, এটার কোনো দরকার নাই, এখন প্রাসঙ্গিকতা নাই।
বাংলাদেশে মোট কতবার জরুরি অবস্থা জারি করা হয়? এটার অ্যান্সার হবে হচ্ছে টোটাল 5 বার। খেয়াল করি আমরা, প্রথম জরুরি অবস্থা 1974 সাল, পরেরটা জিয়াউর রহমান মারা যাওয়ার পরে 1981 সালে, তারপরে আসলো এরশাদ 1987, 1990, 2 দফায় এরশাদ জরুরি অবস্থা জারি করেন। এরপরে লাস্টে হচ্ছে 2007 সালে, ওকে, যেটা 111 নামে পরিচিত। এই 5টা সালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিল কত সালে আইনে পরিণত হয়? আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয় কবে? 1921 সালে প্রতিষ্ঠিত হয়। তাহলে ঠিক আগের বছরে, অর্থাৎ 1920 সালের 18ই মার্চ। তাহলে এটা একটু মাথা খাটিয়ে যারা আনসার করে আসছে তারা পারছে, হয়তোবা ডেটটা এক্স্যাক্টলি কারোরই মনে থাকার কথা না। ওকে, তো প্রতিষ্ঠার আগের বছর 1920 সাল, আর ডেট তো এমনিও মনে রাখতে পারেন, না রাখলেও কোনো সমস্যা নেই। 21শে পদক এবং স্বাধীনতা পদক দুইটাই পেয়েছেন কে? দুইটাই পেয়েছেন ভাস্কর নোভেরা আহমেদ। নোভেরা আহমেদ কিন্তু 21শে পদক পাইছিলেন কবে? 1997 সালের দিকে, হ্যাঁ 1997 সালে। আর স্বাধীনতা পুরস্কার তিনি পাইছেন হচ্ছে 2025 সালে। তো নোভেরা আহমেদের কয়েকটা চিত্রকর্ম আমরা একটু মনে রাখবো। কিরকম? আমাদের 1 নম্বরে আমরা মনে রাখতে পারি হচ্ছে হিউম্যানিটি। নোভেরা আহমেদের একটা স্থাপত্য কি? একটা স্থাপত্য হচ্ছে হিউম্যানিটি। আরেকটা স্থাপত্য আমরা মনে রাখবো নিঃসঙ্গতা। নিঃসঙ্গতা। তারপরে আছে আত্মা, স্নান, কক্সবাজার। এগুলো বেশি ইম্পর্টেন্ট না। হিউম্যানিটি এবং নিঃসঙ্গতা, এই দুইটা অন্তপক্ষে আমরা মনে রাখবো। তারপরে হচ্ছে এখানে দেখেন শামীম শিকদারের কথা বলা আছে। আমরা জানি যে স্বোপার্জিত স্বাধীনতা, এটার ভাস্করকে শামীম শিকদার। তারপরে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো কি ধরনের? অবশ্যই এটা কেন্দ্রীভূত প্রকৃতিরই হয়ে থাকে, যদিও এখানে স্থানীয় সরকার ব্যবস্থা আছে, কিন্তু কেন্দ্রীয় সরকারের ডিসিশনই স্থানীয় সরকার ব্যবস্থার মানতে হয়। এই জন্য আমরা এটাকে বলবো কেন্দ্রীভূত। ওকে, কেন্দ্রীভূত, কেন্দ্রীয় সরকারই সবকিছু কন্ট্রোল করে। টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরি কে করেন? এটার অ্যান্সার হবে মুশফিকুর রহমান। এখন বাংলাদেশের ক্রিকেট নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ হচ্ছে এগুলা। বাংলাদেশ প্রথম টেস্ট স্ট্যাটাস কবে লাভ করে? আমরা জানি 2000 সালে। বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ কবে এবং কার বিপক্ষে খেলে? 2000 সালেই খেলে। কার বিপক্ষে? ভারতের বিপক্ষে খেলে। বাংলাদেশের প্রথম টেস্টের অধিনায়ক কে ছিলেন? নাইমুর রহমান দুর্জয়। নাইমুর রহমান দুর্জয় ছিলেন প্রথম টেস্ট অধিনায়ক। বাংলাদেশ প্রথম টেস্ট জয় পায় কবে? খেলা শুরু করছে 2000 সালে, কিন্তু 5 বছর পরে জয়ের স্বাদ তারা পায়, অর্থাৎ 2005 সালে জিম্বাবুয়ের বিপক্ষে। তা আমরা আগে দেখতাম যে জিম্বাবুয়ে এবং কেনিয়ার সাথেই বাংলাদেশের বারবার খেলা হয়, এবং বাংলাদেশ যদি জিতে তাহলে জিম্বাবুয়ে আর কেনিয়ার সাথেই জিততে পারতো, অন্য কোনো দেশের সাথে তাদের কোনো খোঁজ খবর থাকতো না। গরিবের বন্ধু। কিন্তু জিম্বাবুয়ে এবং কেনিয়া, এই দুইটি দেশের বাংলাদেশের ক্রিকেটের যে উন্নতি, এটার পিছনে অনেক অবদান আছে আসলে, সেটা নিয়ে অন্য একটা দিনে আলাপ করব। বাংলাদেশের প্রথম টেস্ট জয় কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বাংলাদেশের প্রথম টেস্ট জয় এটা হয়েছিল হচ্ছে চট্টগ্রামে খেলা হয়েছিল 2005 সালে জিম্বাবুয়ের বিপক্ষে, যেটার প্রথম জিত ছিল তারা। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি কে করেন? অ্যান্সার তখন হবে আমিনুল ইসলাম বুলবুল। আমিনুল ইসলাম বুলবুল। আর প্রথম ডাবল সেঞ্চুরি কে করেন? মুশফিকুর রহিম। বাংলাদেশের শততম টেস্ট ম্যাচ কোন দলের বিপক্ষে খেলে? শ্রীলঙ্কা। শততম টেস্ট ম্যাচ শ্রীলঙ্কা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানকে? টেস্ট ক্রিকেটের ইতিহাসে মোহাম্মদ আশরাফুল। মোহাম্মদ আশরাফুল। ওকে, তারপরে দেখি 1975 সালে একদলীয় শাসন ব্যবস্থায় কোন পত্রিকাটি নিষিদ্ধ ছিল? তো আমরা জানি 1975 সালের এই সময়টায় কিন্তু বাকশাল প্রতিষ্ঠার কথা ওঠে, একদলীয় শাসন ব্যবস্থার কথা ওঠে, এবং 4টা পত্রিকা বাদে সকল দৈনিক এবং সাপ্তাহিক সংবাদপত্র নিষিদ্ধ করা হয়। কি কি পত্রিকা ছিল 4টা? দৈনিক ইত্তেফাক, তারপর বাংলাদেশ অবজারভার, বাংলাদেশ টাইমস, আরেকটা ছিল দৈনিক বাংলা। এগুলো ছিল সরকারের মদতপুষ্ট পত্রিকা ওই সময়। ওকে, তো এই 4টা পত্রিকা বাদে বাকি সবগুলা কিন্তু কি করা হয়? নিষিদ্ধ করা হয়। তো অ্যান্সার হবে কোনটা? দৈনিক গণকণ্ঠ। ওয়াসফিয়া নাজরীন বিখ্যাত কেন? তিনি ছিলেন এভারেস্ট বিজয়ী। তার থেকে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে বাংলাদেশের সর্বপ্রথম কোন পর্বতারোহী 7 সামিট জয় করেন? অ্যান্সার কিন্তু ওয়াসফিয়া নাজনীন। এখন 7 সামিট কথার মানে কি? 7 সামিট কথার মানে হচ্ছে 7টা মহাদেশের 7টা উচ্চতম পর্বতশৃঙ্গ জয় করা।
বড় একটা কৃতিত্ব। তো এই কৃতিত্বের দাবিদার হচ্ছেন ওয়াসফিয়া নাজনীন। তো থ্যাংক ইউ। ক্লাসটা আপনাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর বন্ধুদের সাথে ক্লাসগুলো শেয়ার করে দিয়েন। কেমন লাগলো ক্লাসটা, ভালো লাগলো নাকি খারাপ লাগলো? ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। তাহলে ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালাম।